আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনারা দেখছেন ওই মেয়েটা যে মেয়েকে হত্যা করেছিল, সে বলছে কি, আপনার একটা স্টেটমেন্ট দিয়েছিল। সে বলছে কি, হার ডটার as a bright and a sparkly child. সে বলছে কি, who had a beautiful smile and was loved. সে বলছে কি, আমার মেয়েটা ছিল খুবই ব্রাইট এন্ড স্পার্কি, who had a beautiful smile, তার খুবই একটা সুন্দর একটা হাসি ছিল, and was loved, সবাই তাকে ভালোবাসত। মেয়েটার মা এই কথা বলছে। She was 24, 25 when Nikki was murdered and was accused of being a bad mother, with local people angry towards me and not towards the person responsible. সে বলছে কি, আমার মেয়েকে যখন হত্যা করা হয়েছিল 1992 সালে, তখন আমার বয়স ছিল 25 বছর, এবং এলাকার লোকজন আমার প্রতি খুবই ক্ষুব্ধ ছিল এবং আমাকে একটা খারাপ মা হিসাবে আখ্যায়িত করত এবং অ্যাকিউজ করত। কিন্তু যে আসল অপরাধী, যে এতদিন ধরে পুলিশ তাকে ধরতে পারে নাই, যে মার্ডার করছে আমার মেয়েটাকে, ওর কোন দোষ তখন তারা দেয় নাই, কারণ তখন পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারে নাই। এবং সে বলছে কি, এই লোকটা ডেস্ট্রয়েড হার ফ্যামিলিজ লাইফস, যে এই লোকটা আমাদের পরিবারের সবাই জীবনটা একটা ধ্বংস করে ফেলেছে। and she had fought tirelessly and endlessly for justice, এবং আমি সংগ্রাম করে গেছি, ফাইট করে গেছি অক্লান্ত ভাবে, টায়ারলেসলি এবং এন্ডলেসলি, অবিরাম ভাবে আমি বিচারের জন্য সংগ্রাম করে গেছি। তার মা এই কথাগুলো বলছে। And then she had suffered mentally and physically. সে বলছে কি, এই যে অক্লান্ত পরিশ্রম, এই যে অবিরাম ভাবে আমি যে সংগ্রাম করে যাচ্ছি বিচারের জন্য, আমি আমার মানসিক ভাবে বিধ্বস্ত হয়েছি, অনেক আমার মানসিক ভাবে আমি আক্রান্ত হয়েছি। এবং she said, I felt so frustrated over the years as I felt I had not been listened to. আমি এত বছর ধরে এত ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ শুনছিল না। আমার মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি হলো না হলো, মেয়েটা কোথায় গেল। তাহলে ডেড বডিটা তো পাওয়া গেছে সে অনেক অনেক বছর, আপনার অনেক 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 বছর পরে, যে কেন মারা গেল, কি হইলো, এটা তো সবাই মানে মানে বুঝতে চাচ্ছিল না। এবং আরেকটা তার মার বোন, সে বলছে কি জাজকে, যে দিস ম্যান ডেস্ট্রয়েড হার ফ্যামিলিজ লাইফস, এটা আমাদের পুরা পরিবারের লাইফকে এই লোকটা ধ্বংস করেছে। এবং মেয়েটার বাপ বলছে কি, দেন তখন তার বয়স ছিল 28 বছর, এন্ড যখন মেয়েটাকে মার্ডার করা হয়েছিল, এবং ফ্রম দ্যাট নাইট মাই লাইফ চেঞ্জড, আমার ওই রাত থেকে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে আমার মেয়েটাকে হত্যা করার পর থেকে। বাপ এই কথা বলছে। ইন এ স্টেটমেন্ট হি সেড হি ফেল্ট অ্যাঙ্গার এন্ড হেট্রেড, আমি খুব ক্রুব্ধ ছিলাম এই কিলারের, টুয়ার্ডস দ্য কিলার, and would never be able to forgive the man responsible. আমি কোন সময় তাকে ক্ষমা করতে পারবো না যার জন্য সে রেসপন্সিবল, সে আমার মেয়েকে হত্যা করেছে। এবং তার বাপ বলছে কি, the devastation he felt, যে এত devastation আমি ফিল করেছি, was indescribable, এটা অবর্ণনীয়, এটা আমি বর্ণনা করতে পারবো না কত যে আমি বিধ্বস্ত হয়েছি। because he had lived his life for 30 years. কারণ
30 বছর ধরে সে বেঁচে ছিল আমার মেয়েকে হত্যা করার পরে, whilst Nikki did not get the life that to live hers. কিন্তু সে 30 বছর ধরে বেঁচে ছিল, কিন্তু আমার মেয়ে সেই জীবনটা পায় নাই। এই কথাগুলো সব পাপ আপনার বলছিল। এবং নর্দাম্বরিয়া পুলিশ ইনিশিয়ালি চার্জড অ্যানাদার অফ আপনার নিকিস নেইবার, আরেকজনকে তারা চার্জ করছিল পুলিশ, বাট ওর লোকটা আসলে সেই অপরাধী ছিল না উইথ হার মার্ডার, এই মার্ডারের জন্য। বাট এ জাজ প্রিসাইডিং ওভার দ্য দেন 24-year-old ট্রায়াল, তার বয়স ছিল 24 বছর, 1993 সালে, and said the detective's questioning had been oppressive and he was cleared. এবং বলছে তোমরা যে পুলিশটা তোমরা যে কোয়েশ্চেনিং করেছো এটা খুবই অপ্রেসিভ ছিল, খুবই প্রেসারজনক ছিল, এবং তাকে আপনার দায় মুক্ত করে দিয়েছিল জাজ, কারণ ওটা রংলি চার্জ করা হয়েছিল। After he said finding out about the current investigation has been difficult, এবং এই যে বর্তমান ইনভেস্টিগেশনের যে ফাইন্ডিং গুলো এগুলো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। So many details and negative memories bringing up mixed emotions about what happened back in 1992. এই যে তার বাপ, মানে মেয়েটার বাপ বলছে কি এটা অনেক নেগেটিভ ইনভেস্টিগেশন, অনেকগুলো রং কিছু হয়েছে, এটা আমাদেরকে অনেক মানে যন্ত্রণা দিয়েছে এবং আমাদেরকে ইমোশনের মধ্যে আক্রমণ করেছে। আমরা ইমোশনালি মিক্সড ইমোশনের মধ্যে ছিলাম, কারণ সেই 1992 সাল থেকে আমরা কোনো বিচারের অপেক্ষায় ছিলাম। এগুলো সব তার বাপের কথা। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা আরেকটু জাজের স্পিচটা প্লে করেন প্লিজ এখন। This finding is, however, overtaken by my earlier conclusion that this is a murder of particular seriousness. However, the fact that a knife was taken, even a penknife, and it was used, represents a significant aggravating factor which I must take into account. A further aggravating factor is the vicious and brutal nature of your attack upon Nikki, involving 2 blows at least to the head and over 30 stabs to her body. A further aggravating factor is your attempt to conceal the body by placing her in a distant room in the basement. And finally, your statement to the police. Whilst this was made after George Heron had been charged with Nikki's murder, nonetheless, you are providing a statement in which you gave yourself a false alibi, whilst another person was tried for the murder which you had committed. I must, of course, consider such mitigation as may exist. There is none. Your counsel urges me to take into account your IQ, which falls within the extremely low range, placing you in the bottom 2% of the general population. I accept the content of the report prepared on your behalf by Dr. Harry Wood, a psychologist who describes your mild learning difficulties and a degree of intellectual impairment. However, I am unable to accept that the content of that report in any respect is relevant to the minimum term which I must impose. Any intellectual difficulties which you face do not affect your culpability for this offence. You demonstrated quite sufficient guile to lure Nikki away from the Garths, and you were quick to attempt to cover your tracks by inventing a false alibi which you gave to the police. Nor do I accept that your age, then or now, is a relevant factor mitigating in your favour. At the time of this murder, you were an adult of 25. You were not a child or an adolescent who knew no better. You're now aged 55 years. The fact that as a result of the minimum term which I may impose, you may die in prison is not, it seems to me, a factor which I should take into account. Therefore, taking all of these factors into account, the minimum term which I would have ordered under Schedule 21 is one of not less than 37 years. I move on to stage 2 of my assessment.
which is the Home Secretary's determination. I must now determine what the decision of the Home Secretary would have been before 2002 by applying the applicable guidance at the time. On the 10th of February of 1997, a letter was sent by Lord Bingham to all judges who made recommendations as to the appropriate term in murder cases. That letter advocated 14 years as the normal penalty for the average or normal or unexceptional murder before taking aggravating and mitigating factors into account. The letter went on to list the various factors which would likely call for a sentence mitigating the normal penalty. Those factors included subnormality or mental abnormality, and spontaneity or lack of premeditation beyond that necessary to constitute the offence. For example, a sudden response to family pressure or to prolonged stress. Lord Bingham listed the following factors as likely to call for a sentence more severe than the norm. They included the killing of a child or a very old or otherwise vulnerable victim, evidence of sadism, gratuitous violence or sexual maltreatment, humiliation or degradation before the killing, and the use of firearms or other dangerous weapons, whether carried for defensive or offensive reasons. Lord Bingham remarked that, whilst a recommendation of a punitive term longer than, say, 30 years will be very rare indeed, I don't think one should set any upper limit. Some crimes will certainly call for terms very well in excess of the norm. It's clear from the text of the Bingham letter that Lord Bingham was not himself setting the tariff. Rather, he was reflecting his own judicial experience and that of other judges in describing the level of minimum terms which were being imposed at the time of writing. A practice direction issued in 2004 said that in sentences where the murder was committed before the 31st of May 2002, the best guide to what would have been the practice of the Secretary of State is the letter sent to judges by Lord Bingham of Cornhill, the Lord Chief Justice, in February of 1997. I mention a further practice direction which was issued in 2002 by Lord Wolfe. Although of narrow date application, that practice direction refined the starting points for the minimum terms to be imposed. The range extended from a reduced starting point of 8 to 9 years for a case with reduced responsibility, a starting point of 12 years for a normal murder, for example, one involving a case involving the death of an adult victim arising from a quarrel or loss of temper between two people known to each other, a higher starting point of 15 to 16 years for more serious cases, for especially grave cases, for example, those involving what was described as a sexual murder or the murder of a young child, a term of 20 years or upwards would be appropriate. A term of 30 years existed for an extremely serious case. The practice direction stated that a substantial upward adjustment may be appropriate in the most serious cases, for example, those involving a substantial number of murders, or if there are several factors identified as attracting the higher starting point present. In suitable cases, the result might even be a minimum term of 30 years. And the categorisation maintained the possibility of no minimum term being imposed for cases of exceptional gravity, in effect the imposition of a whole life term. These recommendations were considered by the Court of Appeal in the 2004 case of the Crown and Sullivan, where the court found there to be no inconsistency between Lord Bingham's advice and the Wolfe practice direction. At paragraph 34, the court stated that while a judge might be helped to be consistent by the more specific guidance contained in the 2002 directions, their general effect is the same. Both give the judge a considerable degree of discretion. What I take from all of those materials is this. What was described to be a normal or unexceptional murder
might attract a starting point for the minimum term in the region of 14 years. For the murder of a child or a murder associated with sexual conduct, a starting point of 20 years might be appropriate. A term of 30 years would be reserved for an extremely serious case, and the imposition of such a minimum term would be a rare event. In cases of exceptional gravity, a whole life term may be imposed. And finally, in all cases in which a minimum term was to be imposed, the court retained considerable discretion to take account of aggravating or mitigating factors which relate to either the offence or the offender in the particular case. It's in this context that I must stand back and examine your offending and determine where, within the range of starting points, the court would have placed that offending and what the effect of the many aggravating factors would have been. Both counsel agree that this is a case in which before December 2002, a minimum term of at least 20 years would have been appropriate. Mr. Wright submits that there would have been and should have been then a significant increase to reflect the multiple aggravating factors. Mr. Pitter that there should be little or no increase from 20 years at all. I'm entirely satisfied that before December 2002, a minimum term well in excess of 20 years would have been imposed. Lord Bingham identified the killing of a child, evidence of sexual maltreatment before the killing, and the use of a weapon, all as separate aggravating factors. All three were present in your case. Even from a starting point of 14 years, these factors would have increased the term substantially, in my judgment, to a point at or beyond 20 years. দর্শক, আপনারা শুনছিলেন জাজের স্পিচ। আপনার একের পর এক বিভিন্ন কারণগুলো দিচ্ছিলেন উনি, আপনার কিভাবে উনি ওনার সিদ্ধান্তে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এগুলো উনি একের পর এক বলে যাচ্ছিলেন। এবং ওর কনভিকশনের পরে আপনার পুলিশ ফোর্স অ্যাপোলোজাইজড টু মিস্টার হ্যারন এন্ড টু মিসেস হ্যান্ডারসন, মানে তার মেয়েটার বাপের কাছে এবং মার কাছে তারা পুলিশ আপনার অ্যাপোলোজাইজ করেছিল, অলদো she rejected their words as hollow, এবং কিন্তু সে পুলিশ অফিসারদের এই যে অ্যাপোলোজাইজ গুলো সে বলছে কি এগুলো ফাফা, এগুলোর কোনো দাম নাই, এই কথাগুলো তারা বলছে। She has called for a public inquiry into the force's historic failures into her daughter's case. সে বলছে কি একটা পাবলিক এনকোয়ারি হওয়া দরকার আমার মেয়ের হত্যার জন্য, যে তারা একটা ঐতিহাসিক ব্যর্থতা যেটা পুলিশের, এটার জন্য একটা পাবলিক এনকোয়ারি হওয়া দরকার। এবং had been backed by the Legal Charity Center for Women's Justice, একটা চ্যারিটি অর্গানাইজেশন তাকে তার এই ডিমান্ডের মধ্যে সাপোর্ট করেছিল। এবং ওই মেয়েটার ফ্যামিলি lived in the same block of আপনার tenement flats as the man who killed their daughter. তারা একই ব্লক অফ ফ্ল্যাটের ভিতরে একই এরিয়ার মধ্যে ছিল, which was just a few hundred years from the murder scene, just শুধু কয়েক শত গজ দূরে, যেখানে সে তাকে হত্যা করেছিল। আপনার প্রসিকিউটর যে ছিল সে বলছে কি যে the 1992 investigation was utterly misconceived. ওইটা একটা ভুল ধারণার উপরেই ওই ইনভেস্টিগেশনটা ছিল 1992 সালে, and made multiple errors, এবং তারা ওই মানে ইনভেস্টিগেশনের মধ্যে অনেকগুলো ভুলভ্রান্তি করেছিল। But the team who reopened, আমরা যারা নতুন পুলিশের আরেকটা টিম তারা যেটা কেসটা রিওপেন করেছিল, the troubled and challenging case started from আপনার scratch with no assumption. তারা কিন্তু নতুন টিম যেটা তারা
এটা আবার ইনভেস্টিগেট করেছিল ফ্রম দ্য স্ক্র্যাচ, একদম শুরু থেকে, এবং নো অ্যাজাম্পশন, কোনো অনুমান তারা করে নাই। এবং পুলিশ কালেক্টেড ডিএনএ স্যাম্পলস, পুলিশ আপনার ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছিল ফ্রম মোর দেন 800 ম্যান অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আপনার দেশে বিভিন্ন জায়গা থেকে 800 মানুষের ডিএনএ স্যাম্পল পুলিশ কালেকশন করেছিল। তো 1200 স্টেটমেন্টস, 1200 স্টেটমেন্ট নিয়েছিল, and produced 2500 documents, 2500 ডকুমেন্ট প্রডিউস করেছিল। The judge commented the Herculean effort, এবং জাজ খুবই প্রশংসা করেছিল, মানে খুব শক্তিশালী এই চেষ্টার জন্য, যে খুবই প্রশংসনীয় এই কথা বলছিল। The DNA evidence gathered had been critical. ডিএনএ এভিডেন্স যেটা পুলিশ বের করেছে শেষ পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল ইন কনভিক্টিং দিস ম্যান। এই লোকটাকে কনভিকশন করার জন্য ডিএনএ এভিডেন্স পুলিশ যেটা বের করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং the man admitted to having sexual fantasies about young girls. ওই লোকটা সে অ্যাডমিট করেছিল, কোর্টের কাছে গ্রহণ করেছিল যে তার একটা সেক্সুয়াল ফ্যান্টাসিস আছে, ছোট বাচ্চা মেয়েদের প্রতি আসক্ত সে, এগুলো সে কোর্টের কাছে স্বীকার করেছিল, এই কথাগুলো সে কোর্টের কাছে বলছিল। The court heard he was a neighbor of Dickey in the Weregarth flats. ওই এলাকার যে ফ্ল্যাট গুলো ছিল, ওই এলাকার ফ্ল্যাটের মধ্যে সে নেইবার ছিল, এগুলো কোর্ট শুনছে। এবং how to navigate the old exchange building and had sexual fantasies about young girls. সে জানতো কিভাবে ওখানে নেভিগেট করতে হয়, কিভাবে জায়গাগুলো খুঁজতে হয়, কিভাবে সেক্সুয়াল ফ্যান্টাসি গুলো করতে হয় ইয়াং গার্লসদের সাথে, এগুলো সে জানতো, যেহেতু সে এখানে ওই লোকালের মধ্যেই থাকতো। আপনার তার 22টা কনভিকশন ছিল বিগত জীবনে, ফর 45 অফেন্সেস, 45টা অপরাধের জন্য তার 22টা কনভিকশন ছিল। দর্শক, আমি আজকে এখানে আমার সময় শেষ হয়ে গেছে, এখানে আজকে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল আবার 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে রিপিট দেখবেন, আবার পুনঃপ্রচার করা হবে। তাছাড়া আপনি এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন। তাছাড়া আপনারা সলিসিটার শাফিউল আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।